নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো যদি একদিন হঠাৎ বুঝতে পারে যে মধ্যপ্রাচ্যের সামনে তারা সম্পূর্ণ অসহায়। তেলের ভান্ডার, পারমাণবিক শক্তি, বিশাল সেনাবাহিনী আর কোটি কোটি মানুষের ঐক্য সব একসঙ্গে যদি এক পতাকার নিচে দাঁড়ায়, তাহলে আমেরিকা ইউরোপের আধিপত্য মুহূর্তেই কেঁপে উঠবে। যে অঞ্চলকে এতদিন যুদ্ধ আর ষড়যন্ত্রের মাঠ ভাবা হতো, সেখান থেকে উঠে আসতে পারে নতুন একটা সুপার পাওয়ার। তার নাম হচ্ছে মুসলিম ন্যাটো। যদি সত্যিই গড়ে ওঠে, তবে বদলে যাবে বিশ্ব রাজনীতির মানচিত্র, এমনকি শক্তির ভারসাম্য, এমনকি ভবিষ্যতের ইতিহাসও। প্রশ্ন একটাই, এই ঐক্য কি স্বপ্ন নাকি আসন্ন কোনো বাস্তবতা? একবার কল্পনা করে দেখুন, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সব দেশ যদি নিজেদের ভেদাভেদ ভুলে একসঙ্গে হাত মেলায় এবং দৃঢ়ভাবে ঘোষণা করে যে এখন থেকে তাদের ভূমি, তাদের সম্পদ কিংবা তাদের মর্যাদার দিকে কেউ চোখ তুললে সবাই মিলে একসঙ্গে তার জবাবটা দিয়ে দেবে, তাহলে কি করতে পারে? মুহূর্তের মধ্যে পৃথিবীর শক্তির মানচিত্রটা বদলে যেতে পারে। যে অঞ্চলকে এতদিন ধরে যুদ্ধ, অস্থিরতা আর ষড়যন্ত্রের কেন্দ্র বলে মনে করা হতো, সেই অঞ্চলই হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি কেন্দ্র। উন্নত দেশগুলোকেও ছাপিয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি অর্থনীতি, সামরিক ক্ষমতা এবং কৌশলগত গুরুত্ব সবার উপরে উঠে যেতে পারে। আমেরিকা এবং ইউরোপ তখন আর উপদেশ দাতা নয়, বরং প্রত্যাশী দৃষ্টিতে তাকিয়ে থাকবে এই মধ্যপ্রাচ্য অঞ্চলের দিকেতে। এটা কিন্তু নিছক কল্পনা নয়। যারা ভাবছেন কল্পনা, সেই কল্পনা বাস্তবে আসতেও পারে। বাস্তবতার ভিত্তির ওপর দাঁড়ানোর একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, কারণ গত কয়েক দশক ধরে বিশ্বের মোট তেল ভান্ডারের বিরাট অংশ আরব দেশগুলোর হাতে রয়েছে। এই তেল ছাড়া আধুনিক সভ্যতা প্রায় অচল হয়ে যাবে, শিল্প থেমে যাবে, যানবাহন থেমে যাবে, বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না। তাই পশ্চিমা শক্তিগুলো সবসময় মধ্যপ্রাচ্যকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করেছে, কখনো যুদ্ধের মাধ্যমে, কখনো রাজনৈতিক চক্রান্তে, কখনো আবার কূটনৈতিক চাপ সৃষ্টি করে। কিন্তু যদি এই দেশগুলো ন্যাটোর মতো একটা সুসংগঠিত এবং শক্তিশালী সামরিক জোট গঠন করে, তাহলে বাইরের কোনো শক্তির পক্ষে আর সহজে তাদের সম্পদে হাত বাড়ানো সম্ভব হবে না। বিশ্ব রাজনীতির বর্তমান চিত্র খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে, আমরা সেটা লক্ষ্য করছি। পশ্চিমা জোটের মধ্যেই বিভাজনের রেখা স্পষ্ট হচ্ছে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকা আর ইউরোপের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে। ন্যাটোর ভিত কেঁপে গেছে। এর ফলে অনেক দেশ বুঝতে পারছে, অন্য নিরাপত্তার উপর ভরসা করে বসে থাকলে অন্তত এই 2026 সালে ঠিক হবে না। সেটা নিজেদের মধ্যে শক্তি গড়ে তুলতে হবে। এই পরিবর্তিত পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে ভাবতে শুরু করেছে, আর এতেই হয়তো আমেরিকা এবং ইউরোপ ভয় পেতেও শুরু করেছে। সৌদি আরব দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করেছে। একজনের ওপর আক্রমণ মানেই দুজনের ওপর আক্রমণ, অর্থাৎ সৌদি এখন কার্যত পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতাতে রয়েছে। তুরস্ক একই পথে হাঁটছে। অন্যদিকে ইরান এবং ইরাক নিজেদের নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে এক ধরনের আঞ্চলিক ঐক্যের বীজ অঙ্কুরিত হচ্ছে, যাকে অনেকে মুসলিম ন্যাটো বলে অভিহিত করছেন। যদিও অনেকে মনে করছেন এটা জাস্ট ইমাজিন, বাস্তবে আসতে অনেক সময় লাগতে পারে। সময় লাগলেও যদি আসে, লাভবান হতে পারে ভবিষ্যতের এই দেশগুলো। ভাবুন তো, যদি সৌদি আরবের বিপুল তেল সম্পদ আর পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্প, মিশরের বৃহৎ সেনাবাহিনী এবং ইরানের কৌশলগত দক্ষতা সব যদি একসঙ্গে হয়, তাহলে তাদের মোকাবিলা করার সাহস কারো কি থাকবে? এই জোট চাইলে বিশ্বে জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, তেলের দাম সরবরাহ এবং নিজেরাই নির্ধারণ করতে পারবে। বিপুল অর্থনৈতিক শক্তি তাদের হাতে জমা হবে, অর্থাৎ সেই অর্থ দিয়ে তারা নিজেদের শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং প্রতিরক্ষায় বিপ্লব ঘটাতে পারবে। ফলে বৈশ্বিক শক্তির কেন্দ্র ধীরে ধীরে পশ্চিম থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে শক্তি লাভ করতে পারে। তবে এই স্বপ্ন আজকের নয়, অনেক পুরনো। ইতিহাসে বহুবার আরব ঐক্যর চেষ্টা হয়েছে। মিশরের নাসির একসময় মিশর এবং সিরিয়াকে একত্র করে এক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। পরে গদ্দাফিও একই স্বপ্ন দেখেছিলেন। মুসলিম দেশগুলোর সম্মিলিত মঞ্চ হিসাবে ওআইসি গঠিত হয়েছিল। 1973 সালে তেলের নিষেধাজ্ঞা দিয়ে আরব দেশগুলো দেখিয়েছিল, তারা এক যদি হয়ে যায়, পশ্চিমা শক্তিকেও তাদের পায়ে মাথা ঠেকাতে পারে।
কিন্তু প্রতিবারই ভিতরের বিভেদ ঐক্যর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো পারস্পরিক অবিশ্বাস এবং মতাদর্শগত দ্বন্দ্ব, শিয়া সুন্নি বিভাজন, আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা, রাজনৈতিক স্বার্থের সংঘাত। এই সব কারণে অনেক দেশ একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সৌদি আরব এবং ইরানের প্রতিদ্বন্দ্বিতা, তুরস্ক আর আরব বিশ্বের টানাপোড়েন, কাতার সংকট, লিবিয়া এবং সুদানের গৃহযুদ্ধ, এইসব বাস্তবতা ঐক্যর পথকে কঠিন করে তুলেছে। আবার কেউ পশ্চিমাদের ঘনিষ্ঠ, কেউ রাশিয়া চীনের দিকে ঝুঁকে, কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে। ফলে এক নীতিতে সবাইকে আনা অন্তত এই মুহূর্তে ব্যাপারটা কোনোভাবেই সহজ নয়। তারপরও সময় বদলাচ্ছে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ধীরে ধীরে দেশগুলো বুঝতে পারছে নিজেদের মধ্যে লড়াই করে তারা শুধু দুর্বলই হয়েছে, লাভবান হয়েছে বাইরের দেশ। তাই এখন আপোষ, সমঝোতা আর সহযোগিতার পথেই তাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে। একটা শক্তিশালী জোট গড়তে হলে কেবল কাগজে চুক্তি করলেই হবে না, দরকার দীর্ঘমেয়াদী আস্থা, যৌথ প্রশিক্ষণ, সামরিক কাঠামো আর অভিন্ন কৌশল। যদি সত্যি এই সমস্ত দেশ নিজেদের সংকীর্ণতা এবং দ্বন্দ্ব ভুলে যায় আর এক পতাকার নিচে দাঁড়াতে পারে, তাহলে বিশ্ব রাজনীতির পাল্লা সম্পূর্ণ বদলে যেতে পারে। তখন আর মধ্যপ্রাচ্য কারো খেলাঘর থাকবে না, কারো হাতের পুতুল হয়ে থাকবে না, বরং অন্য শক্তিগুলোকেই তাদের সঙ্গে সমঝোতা করে চলতে হবে। শক্তির কেন্দ্র সম্পূর্ণ বদলে যাবে, ক্ষমতার সমীকরণ নতুন করে লেখা হবে। অতএব এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই ঐক্য কি বাস্তবে রূপ নেবে, নাকি স্বপ্ন হয়ে থেকে যাবে, নাকি ইতিহাসের মতো আবারও বিভাজনের কাছে হার মানবে? সময় তার উত্তর দেবে। কিন্তু সম্ভাবনার এই ঢেউ স্পষ্ট জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না। মোট কথা হচ্ছে, এতক্ষণ যে সম্ভাবনার কথা বলা হলো তা শুধু কোনো রাজনৈতিক গল্প কাহিনী নয়, আবার একে অন্ধ আশাবাদ বলেও উড়িয়ে দেওয়া যায় না। মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব এবং বৃহত্তর মুসলিম দেশগুলোর ঐক্যর প্রশ্নটি আসলে শক্তির রাজনীতি, ইতিহাসের ক্ষত আর অর্থনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতের নিরাপত্তা, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। তাই বিষয়টিকে আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় বিচার করা দরকার। কারণ ঐক্য যতটা শক্তি দেবে, ভুল পথে গেলে ততটাই তাদেরকে আবার বিপদ ডেকে এনে দেবে। প্রথমে স্বীকার করতে হবে, মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরেই বিভক্ত রয়েছে, ভাষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আর জাতিগত পরিচয়, মতাদর্শ, রাজতন্ত্র গণতন্ত্রের দ্বন্দ্ব, আর তার থেকেও বড় বিরোধ শিয়া এবং সুন্নি বিরোধ। সব মিলিয়ে এই অঞ্চল কখনোই প্রকৃত অর্থে এক ছিল না। তাই ব্যাপারটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে, ভিতর থেকে ততটাই কঠিন। বাইরে থেকে আমরা সবাইকে মুসলিম বিশ্ব বলে একসঙ্গে দেখছি, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে সৌদি আরবের স্বার্থ কখনোই তুরস্কের মতো নয়। আবার তুরস্কের রাজনীতি ইরানের সঙ্গে মিলবে না। পাকিস্তানের কৌশল আবার সম্পূর্ণ আলাদা। প্রত্যেককে নিজের নিরাপত্তা, নিজের প্রভাব, নিজের নেতৃত্ব, এই হিসাবেই তারা চলে। ফলে এক পতাকার নিচে ঐক্য কথাটা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে ততটাই জটিল। আর এখানেই বড় প্রশ্ন উঠে আসে, এই সম্ভাব্য জোট কি সত্যিই নীতিগত ঐক্যের উপর দাঁড়াতে পারবে, নাকি শুধু ভয়ের রাজনীতি থেকে জন্ম নেবে? যদি কেবল আমেরিকার বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জোট গড়া হয়, তাহলে সেটা দীর্ঘস্থায়ী কখনোই হবে না। কারণ নেতিবাচক আবেগ দিয়ে গড়া ঐক্য খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে বলে আমাদের ধারণা। ইতিহাসে তার উদাহরণ এমন অনেক রয়েছে। যে জোটের ভিত ইতিবাচক উন্নয়ন, পারস্পরিক আস্থা এবং সমান অধিকার নয়, বরং শুধু শত্রুভাবাপন্ন মানসিকতা, সে জোট এক হলেও স্থায়ী হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আরেকটা বাস্তবতা হলো নেতৃত্বের মধ্যে লড়াই। প্রত্যেক বড় দেশই নিজেকে কেন্দ্রবিন্দু ভাবতে চায়। সৌদি ভাবে তেল এবং অর্থনীতির জোরে সে নেতৃত্ব দেবে, তুরস্ক ভাবে তার ইতিহাস এবং সামরিক শক্তি তাকে এগিয়ে রাখবে, আর পাকিস্তান ভাবে সে একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ। ইরান ভাবে তার বিপ্লবী আদর্শ আর কৌশলগত অবস্থান তাকে আলাদা মর্যাদা দেবে। এতগুলো কেন্দ্র নিয়ে কি একটিমাত্র শক্তিশালী জোট সম্ভব? সবাই কি নিজের অহং ত্যাগ করে সমানভাবে একসঙ্গে বসতে রাজি হবে? বাস্তব বলছে এটা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। তারপর সব থেকে মূল পয়েন্ট, শিয়া সুন্নি দ্বন্দ্ব শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও বহু জায়গায় তার রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। ইয়েমেন, সিরিয়া, ইরাক সবখানি তার ছাপ আছে। এই ক্ষত এত সহজে শুকাবে না, কাগজে চুক্তি হলেও বিশ্বাস জন্মাবে না। বিশ্বাস তৈরি হয় বছরের পর বছর একসঙ্গে কাজ করার মাধ্যমে। সেই ধৈর্য কি এই দেশগুলোর আছে?
তবে সমালোচনার মধ্যেও একটা সত্য অস্বীকার করা যাবে না, বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ এই অঞ্চলকে দীর্ঘদিন অস্থির করে রেখেছে। তেলের লোভে, কৌশলগত স্বার্থে, অস্ত্র বিক্রির বাজার তৈরি করতে মধ্যপ্রাচ্যকে বারবার যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এখানকার দেশগুলো বুঝতে শিখেছে বিভক্ত থাকলে তারা দুর্বল, আর ঐক্যবদ্ধ থাকলে তবেই তারা শক্তিশালী থাকতে পারবে। এই উপলব্ধি ভবিষ্যতের সবচেয়ে বড় ভিত্তি হতে পারে। এক কথায় বলতে গেলে দেরি করে হলেও তাদের বর্তমানে ঘুম ভাঙছে, তারা বুঝতে শিখেছে একতাই শক্তি। কিন্তু এখানে আর একটা সতর্কবার্তা জরুরি, যদি এই জোট কেবল সামরিক শক্তির প্রদর্শনী হয়ে দাঁড়ায় তাহলে সেটাও কিন্তু খুবই বিপজ্জনক। কারণ শুধু অস্ত্র দিয়ে উন্নতি আসবে না। ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধ বিমান দিয়ে স্কুল, হাসপাতাল, প্রযুক্তি বা কর্মসংস্থান কখনোই তৈরি করা যায় না। জনগণের জীবনমান উন্নত না হলে ভিতরে ভিতরে ক্ষোভটা জমতে থাকবে। তাই যদি সত্যিই তারা শক্তিশালী হতে চায় তবে সামরিক জোটের পাশাপাশি অর্থনৈতিক, শিক্ষাগত এবং প্রযুক্তিগত জোট করে তুলতে হবে। ধরা যাক তারা একসঙ্গে তেল নিয়ন্ত্রণ করলো, কিন্তু যদি সেই অর্থ দুর্নীতি, বিলাসিতা বা ক্ষমতার খেলায় নষ্ট হয় তাহলে লাভটা কি হলো? আজকের বিশ্বে আসল শক্তি শুধু তেল নয়, জ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প, এই সবই ভবিষ্যতের চাবিকাঠি। মধ্যপ্রাচ্য যদি সত্যিই বিশ্বনেতা হতে চায় তাহলে তাদের তেলের অর্থকে মানব সম্পদে বিনিয়োগ করতে হবে। না হলে তেলের যুগ শেষ হলে আবার তারা পিছিয়ে পড়তে পারে। আরেকটা বড় প্রশ্ন হলো, এই জোট কি সত্যি সাধারণ মানুষের জন্য নাকি কেবল শাসকদের নিরাপত্তার জন্য? যদি জনগণের কণ্ঠস্বর, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা উপেক্ষিত হয় তাহলে যে কোনো জোট ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। শক্তি শুধু বন্দুকের নল থেকে আসবে না, আসে জনগণের বিশ্বাস এবং আস্থা থেকে। মানুষ যদি মনে করে এই ঐক্য তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে তবেই সেটা টিকবে, নয়তো সম্ভব নয়। সবশেষে একটা কথাই বলতে হয়, মুসলিম বা আরব ঐক্যর ধারণাকে আমরা যেন অন্ধ আবেগে না দেখি, আবার অবজ্ঞাও না করি। এটি একদিকে বিশাল সম্ভাবনা, আবার অন্যদিকে তাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। কেননা ইউরোপ এবং আমেরিকা তারাও খুব শক্তিশালী। সফল হলে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাবে, আর ব্যর্থ হলে আগের মতোই বিভক্তি, সন্দেহ আর নিজেদের মধ্যে সংঘাতটা বেড়ে যাবে। আমার দৃষ্টিতে প্রকৃত শক্তি কারো বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নয়, নিজের ভিতরা মজবুত করার জন্য। যদি এই দেশগুলো পারস্পরিক সম্মান এবং সমান অধিকার, অর্থনৈতিক সহযোগিতা আর শিক্ষার উন্নয়নকে ভিত্তি করে ঐক্য করে তোলে তাহলে তাদের উত্থান ঠেকানো কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি নেতৃত্বের অহংকার, মতাদর্শের বিভাজন আর ক্ষমতার লোভই প্রাধান্য পায় তাহলে মুসলিম ন্যাটো কেবল আর একটা অসম্পূর্ণ স্বপ্ন হিসেবেই থেকে যাবে। এই কথাটা মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশকে ভাবতে হবে। একমাত্র জনগণের স্বার্থে গেলেই তারা সবাইকে হাতের নাগালে পাবে, নয়তো পাবে না। ভবিষ্যৎ তাদের হাতেই। তারা চাইলে ইতিহাস বদলাতে পারে, চাইলে আবার একই ভুলের চক্রে ঘুরপাক খেতেও পারে। সময়ের মোড়ে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সামনে এখন একটাই পথ, বিভেদের অন্ধকার ছেড়ে বাস্তব ঐক্যর আলোয় পা বাড়িয়ে দেওয়া। সেই পদক্ষেপই ঠিক করবে তারা কেবল সম্পদের মালিক হয়ে থাকবে নাকি সত্যিকারের বিশ্ব শক্তিতে পরিণত হবে।